সাহা। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল বায়ো অ্যাচিভার্স। আজকের বিষয় অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড প্রোডাক্টস, মানে পরিপাকলব্ধ খাদ্যদ্রব্যের শোষণ বা অ্যাবজর্পশন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব অ্যাবজর্পশন বা শোষণ কাকে বলে। দেখো, আমরা যে আহার্য সামগ্রী গ্রহণ করি, ভাত, রুটি, কেক, মাছ, মাংস, দুধ, ডিম, এই যে খাদ্যদ্রব্য গ্রহণ করছি তার প্রধান উপাদানই হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এছাড়া কিছু পরিমাণে মিনারেলস থাকে, কিছু পরিমাণে ভিটামিনস থাকে আমাদের খাদ্যের মধ্যে। তবে প্রধান উপাদানই হচ্ছে কি? প্রধান উপাদানই হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। এই কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট এগুলো আমাদের খাদ্যনালীতে বিভিন্ন উৎসেচকের প্রভাবে ভেঙে সরল উপাদানে পরিণত হয়। যেমন কার্বোহাইড্রেট ভেঙে তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই জাতীয় উপাদান, মানে এই জাতীয় সরল শর্করাতে পরিণত হচ্ছে। আবার প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলে পরিণত হচ্ছে। এই যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের পরিপাকের ফলে, মানে ডাইজেশনের ফলে যে সরল উপাদানগুলো তৈরি হচ্ছে, সেই সরল উপাদানগুলো আমাদের খাদ্যনালী বা এলিমেন্টারি ক্যানালের মিউকাস স্তর হয়ে, মানে যেটা মিউকোসা স্তর, সেই মিউকোসা স্তর হয়ে আমাদের এই রক্তনালী আর লসিকা বাহ বা ল্যাকটিয়ালের মধ্যে প্রবেশ করছে। এই পদ্ধতিটাকেই বলছি হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। আবারও বলছি যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের পরিপাকের ফলে যে সরল উপাদানগুলো তৈরি হচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, তারপরে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই সরল উপাদানগুলো খাদ্যনালীর মিউকাস স্তর হয়ে আমাদের ব্লাড ভেসেল বা রক্তজালক এবং লসিকা বাহ বা ল্যাকটিয়ালের মধ্যে যে প্রবেশ করছে, এই পদ্ধতিটাই হচ্ছে অ্যাবজর্পশন বা শোষণ। এবার এই যে শোষণটা, এই শোষণের মধ্যে আমরা প্রথমে পড়ব কার্বোহাইড্রেটের শোষণ কোথায় কোথায় ঘটছে এবং কিভাবে ঘটছে সেটা আমরা জানব। দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের শোষণের স্থান কোথায় হয়? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের প্রধান শোষণ হয় হচ্ছে আমাদের এই ডিওডিনাম, এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা ডিওডিনাম, আর হচ্ছে এই যে মাঝখানের পেঁচানো অংশটা এই জেজুনাম। এই দুটো অংশে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের শোষণটা বেশি হয়। তবে কিছু পরিমাণে শোষণ ইলিয় অংশেও খুব সামান্য পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের শোষণ হয়। এবার দেখো যে কিভাবে তোমার শর্করা জাতীয় খাদ্যের শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে সেটা আমরা জানবো। এই শর্করা জাতীয় খাদ্য শোষণ আমরা যখন এনসিইআরটির বইটা যদি দেখি, আমরা লক্ষ্য করব যে ওখানে কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের যে শোষণ বা অ্যাবজর্পশন, ওটা কিন্তু তিনটে পদ্ধতিতেই লেখা আছে। যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন পদ্ধতি, ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন মানে সহায়ক ব্যাপন পদ্ধতিতে, আবার সিম্পল ডিফিউশন। কিন্তু কোন পদ্ধতির মাধ্যমে কোনটা শোষিত হচ্ছে, এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই যে সরল উপাদানগুলোর মধ্যে কোনটা কোন পদ্ধতিতে শোষিত হচ্ছে সেটা আমরা একটু পরিষ্কার করে জানব। দেখো, প্রথমে আমরা গ্লুকোজ আর গ্যালাক্টোজের বিষয়ে আসি। গ্লুকোজ আর গ্যালাক্টোজ প্রধানত তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন পদ্ধতিতে বা শোষণ পদ্ধতিতে শোষিত হচ্ছে। এবার কিভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে সেটা আমরা জানবো। আর যেটা ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজটা কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন বা ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট মানে সহায়ক ব্যাপন পদ্ধতিতে ফ্রুক্টোজের শোষণটা প্রধানত হয়। তবে গ্লুকোজ আর গ্যালাক্টোজের শোষণ কিন্তু তোমার ফ্যাসিলিটেড ডিফিউশন পদ্ধতিতেও হয়, তবে সামান্য পরিমাণে। আবার সিম্পল ডিফিউশন মানে সাধারণ ব্যাপন প্রক্রিয়াতেও হয়, খুবই কম পরিমাণে সেটা হয়। তাহলে প্রথমে আমরা জানবো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কিভাবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমাদের খাদ্যনালীর গহ্বর থেকে মিউকাস স্তর হয়ে রক্তবাহ বা ব্লাড ক্যাপিলারিজগুলোর মধ্যে কিভাবে প্রবেশ করছে সেটা আমরা আগে জানবো। দেখো, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অন্ত্রের ভিলি। আমাদের ক্ষুদ্রান্তের ভেতরে এরকম আঙুলের মতো প্রবর্ধকগুলো আছে, এটা হচ্ছে ভিলি। আমরা ভিলিটাকে এখানে একটু বড় করে দেখি। এই যে ধরো ভিলিটা, এই ভিলিটাই হচ্ছে এটা। এবার দেখো, এই ভিলির গায়ে এরকম এক ধরনের কোষ আছে। এই যে কোষগুলো, এই কোষগুলোর নাম হচ্ছে এন্টেরোসাইট কোষ। এবার এই কোষগুলো একটা বিশেষত্ব হচ্ছে, কোষগুলোর
এই জায়গায় এরকম কতগুলো এরকম মাইক্রোভিলি রয়েছে। এই মাইক্রোভিলি থাকার জন্য এই যে মাইক্রোভিলি থাকার জন্য এই ওপরটা অনেকটা ব্রাশের মতো, তার জন্য এগুলোর নাম ব্রাশ বর্ডার সেল। এগুলো ব্রাশ বর্ডার সেল বা এন্টেরোসাইট সেল। এই আমাদের ভিলির গায়ে এই কোষগুলো আছে, আর এই কোষগুলো এন্টেরোসাইট সেল বা ব্রাশ বর্ডার সেলগুলোর গায়ে দেখো ওপরে অনেক সরু সরু প্রবর্ধক রয়েছে, যেগুলোকে বলছি মাইক্রোভিলি। এবার কি হচ্ছে, এর ভেতরে আমাদের তোমার এর মধ্যে আমাদের এরকম রক্তজালক রয়েছে। এবার দেখো এই যে ভিলিটা, এই ভিলিটাই আমরা এখানে একটু বড় করে দেখাচ্ছি। এবার এই যে ভিলির গায়ে যে এই সেলগুলো রয়েছে, এগুলোর নাম হচ্ছে ব্রাশ বর্ডার সেল বা এন্টেরোসাইট সেল, কারণ এই সেলগুলোর ওপরে অনেক মাইক্রোভিলি রয়েছে। এই মাইক্রোভিলি থাকার জন্য এটা ব্রাশ লাইক অ্যাপিয়ারেন্স আসছে। এবার দেখো এই ব্রাশ বর্ডার সেলগুলোর যে মাইক্রোভিলিগুলো রয়েছে, এই মাইক্রোভিলির পর্দায় একটা প্রোটিন বাহক রয়েছে। সেই প্রোটিন বাহকটা, এই যে মনে করো এটা প্রোটিন বাহক, এই প্রোটিন বাহকটার নাম হচ্ছে তোমার সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1 বলে একটা প্রোটিন রয়েছে। এটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিন, একটা প্রোটিন রয়েছে। এটা কার গায়ে রয়েছে? এটা হচ্ছে এন্টেরোসাইট কোষের গায়ে, এন্টেরোসাইট কোষের যে মাইক্রোভিলি তার পর্দার মধ্যে রয়েছে, কোষ পর্দার মধ্যে রয়েছে এই ক্যারিয়ার প্রোটিনটা, যার নাম সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1, যেটাকে আমরা সংক্ষেপে বলছি SGLT1। এই SGLT1 বা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এটা হচ্ছে একটা বাহক প্রোটিন অণু। এবার কি হচ্ছে, আমাদের যে শর্করা জাতীয় খাদ্যের ভাঙনের ফলে যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পরিণত হলো, এগুলো মনে করা হচ্ছে সব গ্লুকোজ অণুগুলো। এগুলো সব গ্লুকোজ অণুগুলো। আর এই যে এগুলো মনে করো, এই যে আমি চারকোনা করে দেখালাম, এগুলো মনে করো সোডিয়াম অণু, এগুলো সোডিয়াম। এবার দেখো এই যে গ্লুকোজ অণুগুলো কি হবে, গ্লুকোজ অণুগুলো যখন আমাদের সক্রিয় পদ্ধতিতে শোষণ হবে, প্রথমে গ্লুকোজ অণুগুলো এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের সাথে এই গ্লুকোজ অণু আবদ্ধ হবে। এই যে একটা গ্লুকোজ অণু আবদ্ধ হলো। এবার এই গ্লুকোজ অণুটা আবদ্ধ হওয়ার পরে এই যে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, তার মাধ্যমে এন্টেরোসাইট কোষে প্রবেশ করবে। কিন্তু এই গ্লুকোজ অণু যে সোডিয়াম এই SGLT কো ট্রান্সপোর্টার যেটা, তার মাধ্যমে যে যুক্ত হয়ে এর মধ্যে যে এন্টেরোসাইট কোষে প্রবেশ করছে, এই প্রবেশ করতে কিন্তু তোমার সোডিয়াম আয়নের প্রয়োজন হচ্ছে। কেমন? এই এক অণু গ্লুকোজ আর হচ্ছে 2 অণু সোডিয়াম আয়ন একত্রে আবদ্ধ হবে। এক অণু গ্লুকোজের সাথে এরকম 2 অণু সোডিয়াম আয়ন যুক্ত হলো। সোডিয়াম আয়ন যুক্ত হওয়ার পরে তোমার তৈরি হলো যে তোমার বাহক প্রোটিন গ্লুকোজ এবং সোডিয়াম আয়নের একটা কমপ্লেক্স তৈরি হলো। সেই কমপ্লেক্সটা কি করবে, এই কমপ্লেক্সটা এই যে পর্দা মাইক্রোভিলির পর্দা, সেই মাইক্রোভিলির পর্দার মধ্যে দিয়ে সেটা কোথায় প্রবেশ করবে, এই এন্টেরোসাইট কোষের সাইটোপ্লাজমে তোমার গ্লুকোজটা প্রবেশ করলো। আর গ্লুকোজের সাথে কি প্রবেশ করলো, গ্লুকোজের সাথে প্রবেশ করলো কিন্তু 2 অণু সোডিয়াম আয়ন। এই যে গ্লুকোজ প্রবেশ করলো, তার সাথে আবার এই 2 অণু সোডিয়াম আয়ন বা Na+ আয়ন প্রবেশ করলো। এবার দেখো তাহলে যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন বলছি, আসলে এই যে গ্লুকোজ অণু এন্টেরোসাইট কোষে প্রবেশ করছে, এই প্রবেশ করার জন্য এটা গাঢ়ত্বের নতিমাত্রা মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টস এর বিরুদ্ধেও ঘটতে পারবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে। কারণ কি, এক্ষেত্রে তোমার এটিপি ভাঙনের ফলে যে উৎপন্ন শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু গ্লুকোজ অণুর শোষণটা ঘটছে, যার জন্য এটাকে বলছি সক্রিয় পরিবহন বা সক্রিয় তোমার শোষণ বা অ্যাক্টিভ অ্যাবজর্পশন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কারণ যেহেতু এটা এটিপি ভাঙনের ফলে উৎপন্ন শক্তির ব্যবহার হচ্ছে, তাই এটা কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টসের বিপরীতে বিরুদ্ধে, এখানে যদি আমাদের খাদ্যনালীতে গ্লুকোজের পরিমাণ কনসেন্ট্রেশন আমাদের রক্তনালী
বা ব্লাড ভেসেলের থেকে কম হয়, তাও কিন্তু সেটা রক্তনালীর মধ্যে প্রবেশ করতে পারবে, যেহেতু এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতি। এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিটা গ্লুকোজের যে শোষণ হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে, তাতে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার 1 বা SGLT1 বলে যে ক্যারিয়ার প্রোটিনটা, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে গ্লুকোজ অণু আবদ্ধ হয় এবং গ্লুকোজ অণুর সাথে আবার 2 অণু করে 1 অণু গ্লুকোজ এবং 2 অণু সোডিয়াম আয়ন আবদ্ধ হচ্ছে। তার ফলে যে কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, সেই কমপ্লেক্সটা তোমার এন্টেরোসাইট কোষের মাইক্রোভিলির পর্দার মধ্যে দিয়ে এই এন্টেরোসাইট কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করলো। এবার সাইটোপ্লাজমে প্রবেশ করার পরে তারপরে কিন্তু এই যে গ্লুকোজ অণুটা, এই গ্লুকোজ অণুটা কিন্তু আমাদের এই রক্তনালীর মধ্যে গ্লুকোজ অণুগুলো প্রবেশ করে যাবে। কিন্তু এই যে সোডিয়াম আয়নটা গ্লুকোজ অণুটাকে প্রবেশ করতে সাহায্য করেছিল, এই সোডিয়াম আয়নটাকে কিন্তু আবার বাইরে বেরোতে হবে, এই খাদ্যনালীর লুমেন অংশে আসতে হবে। কারণ কি? কারণ আমার এই গ্লুকোজের শোষণটা বা অ্যাবজর্পশনটাকে অব্যাহত রাখতে গেলে আমার এই যে অন্ত্রেয় বা ইন্টেস্টাইনের যে লুমেন অংশ বা গহ্বর, তার মধ্যে কিন্তু সোডিয়াম আয়নের গাঢ়ত্ব যথেষ্ট পরিমাণে থাকতে হবে তা অব্যাহত রাখার জন্য। তার জন্য এই সোডিয়াম আয়নটাকে আবার বেরোতে হবে। এবার এই সোডিয়াম আয়নটা কিভাবে বেরোবে? এই সোডিয়াম আয়নটা যখন এই লুমনাংশে বেরোবে, এই যে এন্টেরোসাইট কোষ থেকে, এটা মনে করো এন্টেরোসাইট কোষ, এই এন্টেরোসাইট কোষ থেকে যখন এই লুমেন অংশে বেরোবে সোডিয়ামটা, তখন 3 অণু সোডিয়াম বেরোবে। আর এই এন্টেরোসাইট কোষ থেকে আর এন্টেরোসাইট কোষে এরকম তোমার 2 অণু পটাশিয়াম ঢুকবে। কেমন ব্যাপারটা দেখো, এই যে মনে করো এই যে সেলটা, এই সেল থেকে এখানে হচ্ছে 3 অণু Na+ বেরোবে, আর এই সেলের মধ্যে ঢুকবে তোমার হচ্ছে 2 অণু K+। তাহলে পটাশিয়াম আয়নের 2 অণু এর ভেতরে এন্টেরোসাইট কোষে প্রবেশ করবে এবং 3 অণু Na+ আয়ন বাইরে বেরিয়ে আসবে। এটা কোন পদ্ধতি? এটা কিসের মাধ্যমে বেরোবে? সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে বেরোবে, যেটা হচ্ছে এই এন্টেরোসাইট কোষের কোষ পর্দার মধ্যেই রয়েছে। সেই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে 3 অণু Na+ আয়ন বাইরে বেরোবে, মানে অন্ত্রের লুমেন অংশে চলে আসবে। আর হচ্ছে তোমার 2 অণু অন্ত্র থেকে 2 অণু কি হবে? K+ পটাশিয়াম আয়ন এন্টেরোসাইট কোষে প্রবেশ করবে। এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সোডিয়াম আয়ন বাইরে বেরিয়ে আসলো, 3 অণু আর 2 অণু পটাশিয়াম ঢুকলো, এই ক্ষেত্রে কিন্তু এই কাজটার জন্য কিন্তু এটিপি ভাঙনের ফলে উৎপন্ন শক্তির ব্যবহার হবে। এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এর মাধ্যমে যে সোডিয়ামের বাইরে বেরোনো হচ্ছে এবং পটাশিয়ামের ইনফ্লাক্স হচ্ছে, এই কাজেই এটিপি ভাঙনের ফলে উৎপন্ন শক্তির ব্যবহার হচ্ছে বলেই এটা কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আরেকটা কথা আমরা এই প্রসঙ্গে আমরা বলি, দেখো যে আমরা যখন হচ্ছে ধরো ডিহাইড্রেশন হলে পরে আমরা যখন হচ্ছে ওআরএস খাই, ওআরএস যদি আমরা বাড়িতে তৈরি করি, দেখবে আমরা গ্লুকোজের সাথে একটু NaCl মানে খাদ্য লবণ মিশিয়ে দিই। তার কারণ কি? দেখো ওই গ্লুকোজটা আমার রক্তের মানে শোষিত হতে গেলে কিন্তু এই সোডিয়াম আয়নের প্রয়োজন হচ্ছে। এই সোডিয়াম আয়নের প্রয়োজন হচ্ছে বলেই কিন্তু আমাদের ওআরএস, যেটা ওরাল রিহাইড্রেশন সলিউশন, তার মধ্যে কিন্তু এই সোডিয়াম মানে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড দিতে হচ্ছে। এই সোডিয়াম যেহেতু আমাদের কিসে সাহায্য করছে? সোডিয়াম যেহেতু গ্লুকোজের অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সাহায্য করছে। এবার এন্টেরোসাইট কোষে গ্লুকোজ প্রবেশ করার পরে সেটা রক্তনালীতে পৌঁছে যাচ্ছে। এই একই পদ্ধতিতে গ্লুকোজ আর গ্যালাক্টোজ কিন্তু এই সেম পদ্ধতিতে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতেই কিন্তু আমাদের এন্টেরোসাইট কোষে প্রবেশ করবে, তারপরে সেখান থেকে রক্তজালকে প্রবেশ করবে। এবার কিছুটা গ্লুকোজ আর গ্যালাক্টোজ আবার কিন্তু ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন, মানে তোমার সহায়ক ব্যাপন বা সহায়ক পরিবহন পদ্ধতিতেও কিছুটা কিন্তু গ্লুকোজ আর গ্যালাক্টোজের শোষণ হবে আমাদের রক্তের মধ্যে, মানে এন্টেরোসাইট কোষ হয়ে রক্তের মধ্যে পৌঁছাবে। সেক্ষেত্রেও প্রোটিন বাহকের প্রয়োজন হবে, একটা ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন হবে। সেই ক্যারিয়ার প্রোটিনটার নাম হচ্ছে GLUT5। এই GLUT5 নামক একটা ক্যারিয়ার প্রোটিন অণুর প্রয়োজন হবে। এই GLUT5 ক্যারিয়ার প্রোটিন অণুটা এর মাধ্যমে যে গ্লুকোজ ও গ্যালাক্টোজ আমাদের এন্টেরোসাইট কোষে প্রবেশ করে রক্তজালকের মধ্যে প্রবেশ করবে, এর জন্য কিন্তু কোনো সোডিয়াম আয়নের প্রয়োজন হচ্ছে না। এটা সোডিয়াম আয়ন নিরপেক্ষ। এবার সোডিয়াম আয়ন নিরপেক্ষ পদ্ধতি,
যার জন্য এই পদ্ধতিতে কোনো রকম এটিপি ভাঙনের প্রয়োজন হচ্ছে না, এনার্জির প্রয়োজন হচ্ছে না, এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। তাহলে এই গ্লুট5 নামক যে এই পদ্মার মধ্যে এখানে মনে করো এই যে প্রোটিন ক্যারিয়ারটা আছে, এটা মনে করো গ্লুট5। গ্লুট5 হচ্ছে এর পুরো নাম হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 বলে যে ক্যারিয়ার প্রোটিন আছে, সেই প্রোটিনের মাধ্যমে যখন গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমার এন্টেরোসাইট কোষে প্রবেশ করবে, তখন কিন্তু Na+ আয়নের প্রয়োজন হচ্ছে না। তার ফলে আমার Na+কে বাইরে বের করারও প্রয়োজন হচ্ছে না, তার ফলে এটিপি ভাঙনেরও প্রয়োজন হচ্ছে না, যার জন্য এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু কিছু পরিমাণ গ্লুকোজ আর গ্যালাক্টোজ আমার এন্টেরোসাইট কোষ হয়ে রক্তের মধ্যে প্রবেশ করবে। এবার আসছি ফ্রুক্টোজের ব্যাপারে। ফ্রুক্টোজ কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন পদ্ধতিতেই তোমার এই গ্লুট5 নামক যে ক্যারিয়ার প্রোটিন, তার মাধ্যমেই কিন্তু ফ্রুক্টোজের অ্যাবজর্পশন হবে আমার এন্টেরোসাইট কোষ হয়ে রক্তের মধ্যে। এটাও কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন পদ্ধতিই হবে। তার মানে কি, গ্লুকোজ আর গ্যালাক্টোজ এটা হচ্ছে মেইনলি অ্যাক্টিভ পদ্ধতিতে শোষণ হবে। কিছু পরিমাণ গ্লুকোজ আর গ্যালাক্টোজের তোমার ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে হবে, আর খুব সামান্য পরিমাণে সাধারণ ব্যাপন বা সিম্পল ডিফিউশন পদ্ধতিতে কিন্তু কিছুটা গ্লুকোজ আর গ্যালাক্টোজ প্রবেশ করবে হচ্ছে তোমার রক্তনালীতে। আর ফ্রুক্টোজটা কিন্তু তোমার ফ্যাসিলিটেড ডিফিউশন পদ্ধতিতে মানে গ্লুট5 এই প্রোটিন ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে তোমার কোষের মধ্যে এন্টেরোসাইট কোষ হয়ে রক্তে প্রবেশ করবে। সোডিয়াম আয়নের প্রয়োজন নেই, সোডিয়াম আয়ন নিরপেক্ষ পদ্ধতি এবং এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি, যে পদ্ধতিতে এনার্জি খরচ হবে না। তাহলে এই পদ্ধতির মাধ্যমে তাহলে এবার এই পদ্ধতির মাধ্যমে আমার মোটামুটি গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজের কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে আবারও বলি, গ্লুকোজ আর গ্যালাক্টোজ প্রধানত অ্যাক্টিভ পদ্ধতিতে তার অ্যাবজর্পশন ঘটবে, আর ফ্রুক্টোজের অ্যাবজর্পশন হবে তোমার ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট বা ফ্যাসিলিটেড ডিফিউশন বা সহায়ক ব্যাপন পদ্ধতিতে। এবার আমরা চলে আসবো হচ্ছে প্রোটিনের অ্যাবজর্পশন কিভাবে ঘটবে। প্রোটিন ভেঙে তৈরি হচ্ছে সরল উপাদান অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতির মাধ্যমে কিছুটা অ্যামাইনো অ্যাসিড আমাদের এই এন্টেরোসাইট কোষ হয়ে রক্ত জালকের মধ্যে প্রবেশ করবে, আবার কিছুটা তোমার খুব অল্প পরিমাণে ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের মাধ্যমে এবং আরও অল্প পরিমাণে সিম্পল ডিফিউশনের মাধ্যমে প্রবেশ করবে। মেনলি অ্যামাইনো অ্যাসিড কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমেই তোমার প্রবেশ করবে কোথায়, আমাদের এন্টেরোসাইট কোষ হয়ে রক্ত জালকের মধ্যে। এই যে ভিলায়ের যে রক্ত জালক, তার মধ্যে কিন্তু এটা প্রবেশ করবে প্রধানত অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতেই। এবার আমরা চলে আসব ফ্যাটের অ্যাবজর্পশন পদ্ধতি সম্পর্কে। এই ফ্যাটের অ্যাবজর্পশন পদ্ধতি একটু অন্যরকম, আমরা একটু ভালোভাবে জানার চেষ্টা করব ফ্যাটের অ্যাবজর্পশন পদ্ধতি সম্পর্কে। দেখো, যেটা হচ্ছে ফ্যাট ভেঙে, এই যে ফ্যাট, তোমার ফ্যাট ভেঙে কি পরিণত হচ্ছে, ফ্যাট ভেঙে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে তোমার গ্লিসারল আর তৈরি হচ্ছে মনোগ্লিসারাইড। এই উপাদানগুলো তৈরি হচ্ছে, ফ্যাট ভেঙে তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর মনোগ্লিসারাইড। তার মধ্যে আবার এই ফ্যাটি অ্যাসিড আবার দু রকম, একটা হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে তোমার শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। দেখো, তাহলে ফ্যাট আমার খাদ্যনালীতে বিভিন্ন উৎসেচকের প্রভাবে ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে তৈরি হবে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর মনোগ্লিসারাইড। তার মধ্যে ফ্যাটি অ্যাসিড আবার দু রকম, লং চেইন ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে যেগুলো স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড, যেগুলো মানে শৃঙ্খলটা ছোট, এগুলো ছোট ফ্যাটি অ্যাসিড অণু, আর এগুলো হচ্ছে বৃহৎ ফ্যাটি অ্যাসিড অণু। আর গ্লিসারল আর মনোগ্লিসারাইড এই উপাদানগুলো তৈরি হবে ফ্যাট ভেঙে।
এবার তার মধ্যে এই গ্লিসারল, এই যে গ্লিসারল আর হচ্ছে এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড অণুগুলো, এগুলো যেহেতু ছোট অণু, এগুলো ডাইরেক্ট আমাদের এন্টারোসাইট কোষ হয়ে, এগুলো ডাইরেক্ট এন্টারোসাইট কোষ হয়ে আমাদের প্রবেশ করবে হচ্ছে আমাদের এই যে ব্লাড ভেসেল আছে, এই ব্লাড ভেসেলের মধ্যে এরা ডাইরেক্ট প্রবেশ করে যাবে। কি কি প্রবেশ করবে? গ্লিসারল আর হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড অণুগুলো। এই গ্লিসারল আর শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড অণুগুলো তোমার ডাইরেক্ট আমাদের এই যে এন্টারোসাইট কোষ হয়ে, এই কোষ হয়ে আমাদের রক্ত জালকের মধ্যে প্রবেশ করবে। আর থাকলো কি? থাকলো হচ্ছে তোমার লং চেইন ফ্যাটি অ্যাসিড, থাকলো মনোগ্লিসারাইড। এই লং চেইন ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড এরা শোষিত হবে কোথায়? এরা শোষিত হবে, এটা হচ্ছে ল্যাকটিয়াল, এই যে এটা হচ্ছে ল্যাকটিয়াল বা লসিকা বাহ, এটা হচ্ছে ল্যাকটিয়াল বা লসিকা বাহ। এই ল্যাকটিয়াল বা লসিকা বাহের মধ্যে শোষিত হবে এই তোমার হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড আর মনোগ্লিসারাইড। সেটা কিভাবে শোষিত হবে এবার এটা আমরা একটু জানবো। দেখো কিভাবে শোষিত হবে। দেখো যদি মনে করো এটা হচ্ছে, আমি এটা মনে করো এগুলো হচ্ছে এন্টারোসাইট সেল, এগুলো মনে করো এন্টারোসাইট সেল, মানে ভিলায়ের যে আবরণী কলার, ভিলায়ের আবরণীর যে কোষগুলো, এই যে এগুলো হচ্ছে মনে করো এন্টারোসাইট সেল, এই যে এটা এন্টারোসাইট সেল। আর এই পাশটা মনে করো এই অংশটা, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের যে লুমেন অংশটা, এই অংশটা। হ্যাঁ, আর এখানটায় মনে করো রয়েছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে রক্তবাহটা, এটা মনে করো রক্তবাহ। আর এই জায়গাটা মনে করো রয়েছে লসিকা বাহ, এটা মনে করো লসিকা বাহ। তাহলে আমার যেগুলো হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এরা এন্টারোসাইট কোষ হয়ে কোথায় প্রবেশ করবে? এই যে ব্লাড ভেসেলের মধ্যে, এটা হচ্ছে ব্লাড ভেসেল। আর যেগুলো হচ্ছে তোমার লং চেইন ফ্যাটি অ্যাসিড, এই লং চেইন ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড আর হচ্ছে কোলেস্টেরল অণু আর হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো। তাহলে কি কি? তোমার হচ্ছে লং চেইন ফ্যাটি অ্যাসিড, লং চেইন ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার মনোগ্লিসারাইড, মনোগ্লিসারাইড, তারপরে হচ্ছে কোলেস্টেরল প্লাস হচ্ছে তোমার ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো, ফ্যাটে দ্রবণীয় ভিটামিনস। এরা কি হবে? এরা একত্রিত হবে। লং চেইন ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল আর ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে, সেই ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে কি কি দেখো? লং চেইন ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল আর ফ্যাট সলিউবল ভিটামিন, এরা সব একত্রিত হবে। একত্রিত হয়ে এরকম দানা দানা অংশ গঠন করবে, এই যে দানার মতো অংশ গঠন করবে একত্রিত হয়ে। এই যে দানাগুলো, এই দানাগুলোর নাম হচ্ছে মাইসেলি। এই যে দানাটা, এই দানাটার নাম কি? এই দানাটার নাম হচ্ছে মাইসেলি। তাহলে এই মাইসেলি ফর্ম করবে কি কি? তাহলে আমার যে খাদ্যনালীর লুমেন অংশে, এই অংশে যে রয়েছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এরা তো ডাইরেক্ট এন্টারোসাইট কোষে ব্লাড ভেসেলের মধ্যে চলে গেল। আর রইল লং চেইন ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড আর আমার খাদ্যনালীর লুমেন অংশে থাকা কোলেস্টেরল, ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো, এরা সব একত্রিত হয়ে এরকম দানা দানার অংশ তৈরি করলো, মানে ড্রপলেটস তৈরি করলো। এই ড্রপলেটসগুলোর নাম হচ্ছে মাইসেলি। এই মাইসেলিগুলো কি হবে? এই মাইসেলিগুলো তোমার বাইল সল্ট মানে পিত্ত লবণ আর পটাশিয়াম বাইকার্বনেটের সহায়তায় তোমার এই অন্ত্রের যে ভিলায়ের যে কোষগুলো, এন্টারোসাইট কোষের যে মাইক্রোভিলির পর্দা হয়ে তোমার প্রবেশ করবে এন্টারোসাইট কোষের মধ্যে।
এই যে এন্টেরোসাইট কোষের মধ্যে কি প্রবেশ করলো, এই মাইসেলিটা প্রবেশ করলো। তাহলে আবার জেনে নিই মাইসেলি কি দিয়ে তৈরি, লং চেইন ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলেস্টেরল আর ফ্যাট সলিউবল ভিটামিনস গুলো। এবার এটা এখানে প্রবেশ করতে কে সাহায্য করলো, এটা এখানে প্রবেশ করতে সাহায্য করলো হচ্ছে আমাদের তোমার বাইল সল্ট বা পিত্ত লবণ আর পটাশিয়াম বাইকার্বনেট, এর সহায়তায় এরা তোমার ব্রাশ বর্ডার সেলের যে মাইক্রোভিলিগুলো সেটা হয়ে কোথায় প্রবেশ করলো, সেটা প্রবেশ করলো এন্টেরোসাইট কোষে। এবার এন্টেরোসাইট কোষে এই মাইসেলি থেকে এন্টেরোসাইট কোষে তৈরি হবে ট্রাইগ্লিসারাইড আর ফসফোলিপিড। এই ট্রাইগ্লিসারাইড আর ফসফোলিপিড এই এন্টেরোসাইট কোষে এরকম প্রোটিনের আবরণ দ্বারা আবৃত হবে। প্রোটিনের আবরণ দ্বারা আবৃত হয়ে যে জিনিসটা তৈরি করবে, এই প্রোটিনের আবরণ দ্বারা আবৃত যেটা তৈরি করলো এটার নাম কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন, এই কাইলোমাইক্রন তৈরি করবে। তাহলে এই মাইসেলি যখন এন্টেরোসাইট কোষে প্রবেশ করলো, এন্টেরোসাইট কোষে গিয়ে মাইসেলি থেকে তৈরি হলো তোমার ট্রাইগ্লিসারাইড, তৈরি হলো ট্রাইগ্লিসারাইড, তৈরি হলো তোমার ফসফোলিপিড। এই ফসফোলিপিড আর ট্রাইগ্লিসারাইড তোমার হচ্ছে প্রোটিন দ্বারা আবৃত হলো, আবৃত হয়ে যখন 1 মাইক্রন ব্যাসযুক্ত কণাতে পরিণত হলো তখন এর নাম হয়ে গেল কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন, এই কাইলোমাইক্রনটা কিন্তু এবার এন্টেরোসাইট কোষ থেকে কোথায় প্রবেশ করবে, এই ল্যাকটিয়াল বা লসিকা বাহের মধ্যে প্রবেশ করলো। এবার ল্যাকটিয়াল বা লসিকা বাহে যখন প্রবেশ করলো সেখান থেকে এবার রক্তবাহের মধ্যে পৌঁছে যাবে বা ব্লাডের মধ্যে পৌঁছে যাবে হচ্ছে তোমার এই কাইলোমাইক্রনটা। এভাবেই কিন্তু তোমার ফ্যাট জাতীয় খাদ্যের শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে। এবার দেখো যে খাবারটা ডাইজেশন হলো না, সেই আনডাইজেস্টেড ফুডগুলো, সেগুলো কি হবে, আনডাইজেস্টেড ফুডগুলো তোমার এই বৃহদান্ত্র হয়ে রেকটাম অংশে এসে জমা হবে। এখান থেকে মানে ফিকাল ম্যাটার হিসাবে জমা হবে, মল হিসাবে জমা হবে। তারপরে এখান থেকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা বেরিয়ে যাবে। আমার এখান থেকে যে এই যে মলটা বেরিয়ে যাচ্ছে সেটাকে, সেই পদ্ধতিটাকে বলছি ডিফিকেশন। ডিফিকেশন, ডিফিকেশন বা ইজেশন, ডিফিকেশন বা ইজেশন এই পদ্ধতিতে মানে মল হিসাবে আনডাইজেস্টেড ফুডটা কি হবে, মল হিসাবে বাইরে বেরিয়ে যাবে, ডিফিকেশন মানে ফিকাল ম্যাটার হিসাবে বেরিয়ে যাবে। এবার যে খাবারটা শোষিত হলো, যে খাবারটা শোষিত হয়ে রক্ত বা লসিকার মধ্যে প্রবেশ করলো তারা কি হবে, আমাদের টিস্যুর মধ্যে পৌঁছাবে, মানে বিভিন্ন কলা কোষগুলোর মধ্যে পৌঁছাবে। কলা কোষগুলোতে পৌঁছে গিয়ে কলা কোষগুলোর মধ্যে বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। ওই ঘটনাটাকেই বলছি অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তাহলে আমাদের খাদ্যনালীর মধ্যে কিভাবে খাদ্যের অ্যাবজর্পশন বা শোষণ হলো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের, সেই বিষয়টা আমরা জানলাম। আমরা এবার জেনে নেব আমাদের খাদ্যনালীর কোন অংশে কোন কোন পদার্থ শোষিত হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে। প্রথমে আমরা চলে আসি আমাদের মুখের কথায় বা মাউথ। আমাদের মুখ বা মাউথ এর মাধ্যমে কি কি শোষিত হচ্ছে, কিছু ড্রাগস মানে কিছু ঔষধ আমার মুখের যে মিউকাস মেমব্রেন আছে তার মধ্য দিয়ে, মিউকাস মেমব্রেনের সেলগুলোর মধ্যে দিয়ে রক্তের মধ্যে পৌঁছাচ্ছে, কিছু ড্রাগস মানে কিছু ঔষধ পৌঁছাচ্ছে। এবার কি হচ্ছে, এবার যেটা হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে কি কি পদার্থ, স্টমাকের মাধ্যমে কি কি পদার্থ অ্যাবজর্ব হচ্ছে, স্টমাকের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে ওয়াটার, সিম্পল সুগার আর হচ্ছে অ্যালকোহল। তাহলে জল, কিছু সরল শর্করা আর অ্যালকোহল হচ্ছে আমাদের স্টমাকের মাধ্যমে শোষিত হচ্ছে। আর আমাদের যে স্মল ইন্টেস্টাইন আমরা জানি যে স্মল ইন্টেস্টাইনের 3টে অংশ, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তার মধ্যে আমাদের প্রধান যে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয় জেজুনাম অংশের মাধ্যমে। এই যে মাঝখানে পেঁচানো অংশটা এটা হচ্ছে জেজুনাম, এর মাধ্যমে ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়। তাহলে ডিওডিনাম, ইলিয়াম আর জেজুনাম মানে স্মল ইন্টেস্টাইন, এর মাধ্যমে কি কি অ্যাবজর্পশন হচ্ছে, এর মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে আমাদের যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের যে পরিপাকের ফলে সরল উপাদান গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই ম্যাক্সিমাম পদার্থই কিন্তু তোমার আমাদের স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে শোষিত হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে।
আর আমাদের এই বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, এই যে এটা বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন, এর মাধ্যমে কি অ্যাবজর্পশন হচ্ছে, এর মাধ্যমে ম্যাক্সিমাম, এর মাধ্যমে প্রচুর পরিমাণে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, কিছু কিছু ড্রাগস বা ঔষধের অ্যাবজর্পশন হচ্ছে, আর এর মাধ্যমে কিছু মিনারেলস অ্যাবজর্পশন হচ্ছে এই বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের মাধ্যমে। এবার তাহলে আরেকবার আমরা বলছি, আমরা মুখের মাধ্যমে অ্যাবজর্পশন হচ্ছে কিছু সার্টেন ড্রাগস মানে কিছু ঔষধ, আর পাকস্থলীর মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে ওয়াটার, সিম্পল সুগার, আর হচ্ছে অ্যালকোহল, আর স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটের যে সরল উপাদান গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, এগুলো সব শোষিত হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে। আর বৃহদান্ত্রের মাধ্যমে শোষিত হচ্ছে কি, বৃহদান্ত্রের মাধ্যমে শোষিত হচ্ছে জল বা ওয়াটার, আর শোষিত হচ্ছে তোমার সার্টেন ড্রাগস মানে কিছু ঔষধপত্র, আর শোষিত হচ্ছে মিনারেলস। তাহলে আমাদের খাদ্যনালীর কোন অংশে কোন কোন উপাদান শোষিত হচ্ছে সেটা আমরা জানলাম। এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র সংক্রান্ত যে ডিসঅর্ডারগুলো, যেমন জন্ডিস, তারপরে ইনডাইজেশন বা বদহজম, ডায়রিয়া, এই বিষয়গুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।